ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ঢালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দোতলা এক বারান্দায় পর্দা সরে গেল দুপাশের তীব্রতার গতিরে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণেই শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল পর্দার ভেতরে, কিন্তু শ্যামবর্ণের মেয়েটা ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে। বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতর নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখে মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পিছন দিকে সরে গেল দুপা। ঠোঁট কাঁপড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো পা ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাতের তালু রাখলো। সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিল গেল মেয়েটার শরীরে বেয়ে নেমে গেল শিরশিরানি। এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না, বলা গেলে দেখাই যায় না। তবুও এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি। কবেই আমাদের পরিবারে ফাটল ধরতো যদি না চাচা আব্বু আব্বাদের মধ্যে অটুট বন্ধন না থাকতো। ও হ্যাঁ, আমাদের বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূরপ্রবাসে থাকেন ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল উনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইম, মেজ ছেলে সৈয়দ জায়ান এবং ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেননি। বিভিন্ন সমস্যার জন্য কবে আসবেন তাও জানি না। তারপরও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা। আর সেজ চাচা সৈয়দ সাহেব। চাচ্চুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম অনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা ন্যাকা হওয়ায় দরুন একে আমি 2 চক্ষে সহ্য করতে পারি না। ছোট চাচ্চু সৈয়দ সোহেল। ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরা রসগোল্লার মতো গুলুমুলু, সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সৈয়দ বাড়িতে আমিই একমাত্র শ্যামবর্ণের আর সবাই সুন্দর। একজন একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। হা। বড় ফুফু লুৎফা বেগম 3 সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা বিবাহ হয়েছে 7 বছর আগে। 1 ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মমো আর আমার আর ইমরানের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক। ওহ নো, আরেকটা কথা বলতে ভুলে গেলাম। পুরো কাজিন গ্রুপে আমার বেয়াদব নামে আখ্যা দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বললেও নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র, বেয়াদব। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে তখন নিজের কাছেই জাক্কাস লাগে। পিছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে।
বাগানের ফুলের গাছগুলো কিছুটা মিঙে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে। সকালে সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে। ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো, ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিচঢালা উঠানে এসে জড়ো হলো নাসির সাহেব, সোহেদ ও ঘুমন্ত ইরহাম। সোহেবের রুর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধমকি করছেন ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিবু নিবু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল, 1, 2, 3। গুনার আগেই গালে দাওয়াং থাপ্পড় পড়ল ইব্রাহিমের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে, তারপর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলেন কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে, আব্বু মারলে কেন? সোহেব তেড়ে মেরে এসে বললেন, আরেকটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সোহেব বললেন, ঘুম গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারবো? এত বড় ধামড়া ছেলে, ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খবিশিগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না, মীর জাফর। তাকে থাপ্পড় মারতে একটুও হাত বাঁধে না। তার ফুলের মতো টসটসে গালেই লোক থাপড়ে থাপড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ায় চোখের কোণে পানি বেয়ে এক ফোঁটা গড়ালো। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইয়ের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পিছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখে থেকে চলে না যায়। নুসরাত আর ইসরাত দুজনের দিকে তাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত, তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতেই ডাইনিং টেবিলের সামনে দেয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো। 8টা 15 এসেই সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নেসা, সৈয়দ বাড়ির কর্ত্রী, তিনি এসে বসলেন মাঝ চেয়ারে। তার বরাবর যে সোজা চেয়ার খালি, সেটা রইল, কেউ বসল না সেখানে। মেহেরুন্নেসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আসা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগোচরে। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নেসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকেই দেখে যাচ্ছি খেতে বসে এভাবে চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙে বিড়বিড় করল, যত সব আদিক্ষেতা! ভ্যাবু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের খোঁজ নেই দেশে আসার। নাজনীন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় ঘাটটা মারলেন। আকস্মিক মাথা ব্যথায় অনুভব হতেই নুসরাত চোখ মুখ কুঁচকে পিছনে তাকালো। পিছনে তাকাতেই নাজনীন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখল ইসরাতের মুখে তেলে জবজবে হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগেই নাজনীন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়া হয়ে উবে গেল। ইসরাত হি হি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজনীন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমের ফেস আরো ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় অনেক বেশি। তোদের বাপ প্রতিদিন এইসব নিয়ে ক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগে তাই না? ইসরাত বিরক্তি নিয়ে বলল, উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজনীন বেগম কিছু বলার আগে নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পণ করলেন। ডাইনিং টেবিলের ফিস ফিস কথাবার্তা শেষ হয়ে গেল।
নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজনীন। নাজনীন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা চাপিয়ে মেহেরুন্নেছা স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় বললেন, আম্মা, আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য, তাহলে আপনি এখনো করেননি কেন? মেহেরুন্নেছা মাঝি দাঁড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই রিংটোন দিছি। তুমি বেশি কথা কইবার লাইগবা না। এই রিংটোনে সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিমবাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেছার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? হুম। মেহেরুন্নেছা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কি লানাছো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেছা কপাল ভাঁজ করে বলে ফেললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিও এর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেছা সালামের উত্তর দিলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরশ? আরশ নাম শুনতেই নুসরাতের কপালে ঘাড় ও ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দুবোন কিছুর কথা বলে নিয়েই নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি, 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। তোমাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের ভাঁজ শিথিল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাওয়া দাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহেরুন্নেছার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। আরে দিদি, কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরশের নীরব গলার স্বর। মেহেরুন্নেছা চোখ মুখ মুছে হাসলেন, জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেছা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমুনে, সুন্দর দিকে একটা মাইয়ার সাথে তোর জাইনের বিয়া দিমু, তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাতের শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? তোদের ওইখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? মেহেরুন্নেছা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেছা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহরুন পিছু পিছু ডাকলেন, এই সেমরি, কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। দুজনের একজন পিছন ফিরে তাকালো না। তাদের ভয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নুসরাত? নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিশ করলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যেদিক দিয়ে দুভন গিয়েছে ওই দিকে। আজ এ পর্যন্তই। আমি এই প্রথম কোনো ভয়েস ভিডিও বানিয়েছি বা ইউটিউবের জন্য কোনো ভিডিও বানিয়েছি। যদি আপনাদের কাছে আমার
ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। যদি আপনার আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই নতুন ভিডিও বানানোতে আমি জানি আমার অনেক ভুল হয়েছে, তা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।